না, ও বের হলেই ক্ষমা চাইবো। বারবার বাথরুমের দিকে তাকিয়ে আছি, কখন খুলবে দরজা আর বের হয়ে আসবে অহনা। এদিকে নাজমা, তোরে যে আমি আমার শিকারের জন্য 2 লাখ টাকা দিলাম, সেটা গেল কই? ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে না পালিয়ে যেতে দিয়েছিস? তোকে 10 দিন সময় দিলাম, ওকে না পেলে তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো 10 জন মিলে, নয়তো সুদে আসলে আমার 5 লাখ টাকা দিবি। নিশ্চুপ হয়ে বিছানায় বসে আছি আমি, চোখ দুটো স্থির বাথরুমের দরজার দিকে। এমন সময় অহনা বেরিয়ে আসে বাথরুম থেকে, চুপচাপ আমার পাশে বসে আর চোখে তাকিয়ে বলে, এই, আপনি আমার কিছু দেখেননি তো? দেখার কিছু বাকি থাকলে তো দেখবো। মানে সবই দেখে নিয়েছি বউ, সরি। আসলে আমি নিজেকে সামলাতে পারিনি। তোমার বুকের বাম পাশে তিলটা, উফ কি যে, বাকিটা বলতে পারলাম না। তার আগেই অহনা মুখটা চেপে ধরে বলে, এই চুপ, কি সব উল্টাপাল্টা কথা বলেন? এসব কি কেউ বলে নাকি? হ্যাঁ, বারে বউকে আমি বলবো না তো কে বলবে? কেউ না, ওসব বাজে কথা, বুঝলেন? চলো নিচে যাই, ক্ষুধা পেয়েছে তো আমার, খাবার বেড়ে দিবে তো? চলুন, দিচ্ছি। অহনাকে নিয়ে চলে আসি ডাইনিং টেবিলে, আর এসেই অবাক হয়ে যায় আমি। বড় খালা আর খালাতো বোন নিশু দাঁড়িয়ে। আমাকে দেখেই নিশু দৌড়ে এসে জড়িয়ে ধরে, সবার সামনেই কিস করে বসে। আর চোখে অহনার দিকে তাকিয়ে দেখি ওর চোখ টলমল করছে। দ্রুত নিশুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলি, কি রে হঠাৎ তোরা বাসায়? নিশু কিছুটা বিরক্তি হয়ে বেহায়ের মতোই বলে উঠল, ধর, তুই এমন নিরামিষ হলি কি করে? আগে আমার ঠোঁটগুলো তো ছাড়তেই না, সারা রাত সারাদিন ঠোঁটের মধু খেতি, আজ কি হলো বলতো? নিশুর কথা শুনে ভরকে গেলাম। ইশারায় বোঝাতে চাইলাম পাশে আমার বউ অহনা আছে। নিশু কি যেন বুঝলো, সবার সামনেই বলে ওঠে, আরে রেনু খালা, তোমার কাছে মেয়েটা দেখে তোমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে, বলি আমাদের কি নাচতে দিবে না? অহনা স্তব্ধ হয়ে যায় নিশুর কথা শুনে, আর আমিও চুপ হয়ে আছি, কি বা বলবো। এমন সময় রিতাও বলে ওঠে, আরে নিশু, কাকে কি বলিস? জমিদারের বেটি কি কখনো কাউকে নাচতে দেয়? চল চল, আমরা গিয়ে নাস্তা বানাই। নিশু মুখ ভেঙচি কেটে বলে, চুপ করতে রিতা। এই মেয়ে, এভাবে আমার জানেমানের পাশে দাঁড়িয়ে আছো কেন? যাও বলছি, নাস্তা নিয়ে এসো। অহনা কিছু বলতে যাবে, তার আগে আমি বলি, নিশু প্লিজ চুপ কর না, ও অসুস্থ, পারবে না আজ নাস্তা বানাতে, আম্মুকে বল। তৌফিক সোনা, তুমি ওর পক্ষ নিচ্ছ, জানো না কাজের মেয়েদের কখনোই মাথায় তুলতে নেই। আসো তো, তোমাকে একটু চুমু দেই। কথাটা বলেই নিশু আবারও আমার কিস করে বসে। এই নিশুর ঠোঁটে কি আছে জানি না। হুট করে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নিশুকে কোলে তুলে নিয়ে রুমের দিকে চলে যেতে থাকি সিঁড়ি বেয়ে, আর অহনা অবাক চোখে তাকিয়ে থাকে আমাদের যাবার দিকে। এমন সময় রিতা ছুটে এসে ধূপধাপ কয়েকটা কিল বসিয়ে দেয় অহনার পিঠে, তারপর কোমর পর্যন্ত ছেড়ে দেওয়া চুলগুলো মুঠি করে টেনে ধরতে অহনা চিৎকার দিয়ে বলে ওঠে, আহ রিতাপু, আমার চুলগুলো ছাড়ুন, খুব লাগছে তো আমার। লাগুক, তোর জন্য ভাইয়া আজ আমায় মেরেছে জানিস? 23টা বছর ভাইয়া জীবনও গায়ে হাত দেয়নি আমার, আজ সেটা শোধ তুলবো। কথাটা বলে রিতা অহনা 2 গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে বসে। থাপ্পড়গুলো এত জোরে ছিল যে অহনা তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। রিতা মুহূর্তে চুলের মুঠি টেনে ধরে বলে, তোর জামাইটাকে বেশি দিন পাবি না, আর নিয়ে এসেছে তোর জামাইয়ের পুরনো সোনা ময়নাকে। অহনার কানে রিতার কথাগুলো যায় না, কারণ থাপ্পড়গুলো খেয়ে তখনও সে অন্ধকার দেখছিল চোখে মুখে। এমন সময় রেনু খানম তার বড় বোন লিপি খানমকে বলে ওঠে, ছেলেটার মাথায় ফকিন্নি ঝি খেয়ে নিয়েছিল বুঝলে, তাই তো ছেলেটা আমার নিশু মামুনির মতো পরীক্ষা রেখে একে বিয়ে করেছে। লিপি খানম মনে মনে বেজায় খুশি তার বোনের কথা শুনে। তিনি হেসে বলে, আরে রাখ তো ওসব, ছেলে মানুষ একটা কেন 10টা বিয়ে করতে পারে। এই ফকিন্নি ঝিকে দিয়ে তুই ঘর সামলাইবি, আর তুই পায়ের উপর পাতুলেই খাবি। তা তো হলো না আপু, এ এসে যে কি করেছে কে জানে। দেখ দেখ এখন কেমন করে চেয়ে আছে। রিতা পাঠাই দে তো আমার কাছে, আমি একটু সাইজ করি। রিতা ওর খালার কথা শুনে অহনাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে বলে, ভালো করে সাইজ করো খালা, নয়তো ভাইয়া চলে আসলে সমস্যা হবে। কি যে বলিস, নিশুর সাথে তৌফিক এখন বাসর করতে ব্যস্ত, আর তৌফিক কি কাপুরুষ যে 2 মিনিটেই চলে আসবে। কথাটা বলে অহনার চুলের মুঠি টেনে ধরে বলে, মুখ পড়ি, আমার মেয়ের সতীন হবে তুই? শখ কত তোকে, এমন শিক্ষা দিব না যে না পারবি সইতে না পারবি কইতে। কথাটা বলে অহনার স্পর্শকাতর জায়গায় এক লাথি মারতে অহনা ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে। চিৎকার দিয়ে কিছুক্ষণ মেঝেতে শুয়ে গড়াগড়ি খেয়ে একদম স্তব্ধ হয়ে যায়। রেনু খানম আবারও ভয় পেয়ে যান, সাথে লিপি খানমও। তার পায়ের দিকে তাকিয়ে দেখেন রক্ত লেগে গেছে পায়জামায়। রিতা দ্রুত দৌড়ে এসে অহনার পায়জামার দিকে তাকিয়ে দেখে রক্ত বের হচ্ছে খুব। তারা ভেবে পায় না কি করবে। এদিকে অহনার চিৎকার শুনে বুকের উপর থেকে অর্ধনগ্ন নিশুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে কোনো রকম টি শার্ট পরেই
ড্রয়িং রুমে আসতেই দেখি অহনা শুয়ে আছে মেঝেতে, ওর পুরো পায়জামা রক্তে ভিজে গিয়েছে। চিৎকার দিয়ে ছুটে যাই আমি, অহনা! কিন্তু না, অহনার কোনো সাড়া শব্দ নেই। দ্রুত আমি ওকে কোলে তুলে নিয়ে ছুটে যাই বাহিরে। গাড়িতে কোনো রকমে শুয়ে দিতেই ছুটতে থাকি হসপিটালের দিকে। হসপিটালে যেতে যেতে আমার পরিচিত এক ডাক্তার আন্টিকে ফোন করে বলে রাখি আমি আসছি। 20 মিনিট পর হসপিটালে আসতেই আমার পরিচিত ডাক্তার আন্টি দ্রুত এগিয়ে এসে অহনাকে নিয়ে অপারেশন থিয়েটারে যায়। যাওয়ার আগে আমি আন্টির হাতটা ধরে বলি, প্লিজ আন্টি, কোনো ছেলে ডাক্তার যেন না থাকে ভেতরে। থাকবে না তৌফিক, তুই বসে থাক। কথাটা বলে আন্টি চলে যায় অপারেশন থিয়েটারের ভেতরে। একটু পরই নার্স এসে বলে এবি পজিটিভ রক্তের ব্যবস্থা করতে। দ্রুত ছুটে যায় আমি ব্লাড ব্যাংকে, কিনে নিয়ে এসে নার্সকে দিতেই তিনি চলে যায় ভেতরে, আর আমি ছটফট করতে থাকি বাহিরে। এদিকে আমার এমন আচরণে নিশু কিছুটা অবাক হলেও মুচকি হেসে মেঝে থেকে টি শার্ট তুলে নিয়ে বোতাম লাগাতে লাগাতে ড্রয়িং রুমে এসেই দেখে তার মা, খালা আর বোন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিশু গিয়ে রিতাকে বলে, কি রে, চিৎকার কে দিয়েছিল? কি আবার অহনা? কেন চিৎকার দিল কেন? ইস, কতদিন পর তোর ভাইকে কাছে পেয়েছিলাম। আর বলিস না, খালা ওর গোপন অঙ্গে পা দিয়ে লাথি মেরেছিল, খেয়াল করেনি তার পাজামায় নিচের অংশ খোঁচালো পাথর বসানো ছিল। তো কি হয়েছে? আরে কি আর হবে, ওই পাথরগুলো বেশ ধারালো ছিল। অহনার মনে হয় মারাত্মক আঘাত লেগেছে। দেখছিস না ফ্লোরের রক্ত? তোর বাদ দে তো। মম, তুমি দারুণ কাজ করেছো। এখন দোয়া করো, ও মারা গেলে আমি তৌফিককে বিয়ে করে নিব। নিশুর কথা শুনে সবাই হেসে ওঠে। এদিকে 1 ঘন্টা ধরে বসে আছি অপারেশন থিয়েটারের বাহিরে। ঠিক এমন সময় ডাক্তার রত্না আন্টি বের হয়ে এসে আমার মাথার পাশে দাঁড়িয়ে বলে, তৌফিক, সত্যি করে বলো তো, মেয়েটার ওখানে কিসের আঘাত লেগেছে? মাথাটা নিচু করে বলি, আসলে আন্টি আমি তখন রুমে ছিলাম। হঠাৎ অহনার চিৎকার শুনে ড্রয়িং রুমে এসে দেখি অহনা সেন্সলেস হয়ে পড়ে আছে। বুঝলাম, মেয়েটার তো মাসিক হয়েছে, পার্টি দেখলাম। আর এই সময় ওর ওখানে গিয়ে আঘাত করলো, তাও জেসি আঘাত নয়, মনে হচ্ছে সুচালু কিছু দিয়ে করা হয়েছে, তাও বেশ কয়েকবার। আমি সত্যি বলছি আন্টি, জানি না কে আঘাত করেছে, তবে আমি বের করবই কে ওকে আঘাত করেছে। এখন বলবে প্লিজ, বউ আমার কেমন আছে? ভালো আছে, তবে রক্ত বের হয়ে গেছে অনেক। ক্ষতগুলো পরিষ্কার করে দিয়েছি, রক্ত দেওয়া হচ্ছে। আশা করি 2-4 ঘন্টার মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। ধন্যবাদ আন্টি। একটু পরেই অহনাকে বেডে শিফট করা হলো। মাথাটা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে ওর পাশে, হাতটা ধরার সাহস হচ্ছে না। বারবার ধিক্কার দিতে থাকি নিজেকে, কি করে নিজের স্ত্রীর সামনে এমন একটা খারাপ কাজ করলাম। আমি তো ইচ্ছে করে এসব করিনি। নিশুর ঠোঁটের স্পর্শে কেন যেন মাতাল হয়ে গিয়েছিলাম আমি। অহনা বউ, মাফ করো আমায়, অনেক বড় পাপ করেছি আমি, অনেক বড় পাপ, যার শাস্তি তোমায় পেতে হলো। কথাগুলো বলতে গিয়ে কখন যে কেঁদে ফেলেছি জানি না। হঠাৎ খেয়াল করি অহনা নড়াচড়া করছে, তাই আর কিছু না বলে চুপ করে তাকিয়ে থাকি ওর দিকে। অহনা চোখ মেলে তাকিয়ে আমাকে দেখে মুখটা ফিরিয়ে নেয়। এমন কিছু হবে জানতামই, তাই আবারও অহনার হাত দুটো ধরতে নিব, অমনি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয় আর বলে, খবরদার, আমাকে আপনি আর স্পর্শ করবেন না। এমন করে বলছো কেন? আমি তো তোমার স্বামী। চুপ! কিসের স্বামী? আমি আর কখনোই আপনাকে স্বামী হিসেবে মানব না। অহনা! চুপ করুন মিস্টার তৌফিক চৌধুরী, আমার নামটাও আর উচ্চারণ করবেন না। কে বলেছিল আমাকে বিয়ে করতে? বলুন, কে বলেছিল আমাকে বিয়ে করতে? জীবনের একটা সবচাইতে কষ্টের কারণ জানেন? মাথা নিচু করে বলি, না জানি না। জানবেনই বা কিভাবে? কখনো মেয়েদের মন বুঝতে চেয়েছেন? চাননি, কখনোই না। আপনি তো শুধু চেয়েছেন মেয়েদের দেহ। অহনা, তুমি কিন্তু বেশি বলছো। বেশি না জনাব, যা বলার তাই বলছি। সেই দিন আপনার মতো এত নিকৃষ্ট একটা মানুষ কিছু নরপশুদের থেকে রক্ষা করেছিল ভাবতেই ঘৃণা হয়। আরে ওরা আমায় নিয়ে গিয়ে ভোগ করতো, ছিঁড়ে খেত, তারপর হয় ফেলে দিত, নয়তো মেরে ফেলতো। বেশি কষ্ট পেতাম না আমি, যতটা না পেয়েছি নিজের চোখের সামনে নিজের স্বামী তার প্রাক্তন ভালোবাসাকে আলিঙ্গন আর লিপ কিস করা দেখে, তারপর কোলে করে নিয়ে বেডরুমে চলে যাওয়া। ছি, এই আপনার আসল রূপ? আরে সেদিন বাঁচিয়ে তো হিরো সেজেছিলেন, ভেবেছিলাম আপনি কতই ভালো, কিন্তু ভাবিনি আপনি সেদিন আমার শরীরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিলেন। আর একদিন নয়, রোজ রোজ ভোগ করার জন্যই বিয়ে করেছেন আমাকে। আসলে জানেন তো, নিজের বাবা সৎ মায়ের উস্কানিতে গ্রামের চেয়ারম্যান বুড়োর সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল। মজার ব্যাপার হলো, চেয়ারম্যানের মেয়ে ঋতু আমার বান্ধবী। বান্ধবীর বাবাকে বিয়ে করতে হবে ভেবে ঘৃণা লাগতো, তবে বিয়ে করে নিতাম চেয়ারম্যানকে, কারণ সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। খেতে দিত না একটা বেলা, গরম ভাত খেয়েছি, গলে যাওয়া পচে গন্ধ ওঠা তরকারি। বাবা সব জেনেও চুপ ছিল। তারও না আপনার মতো শরীরের কামড় ছিল খুব, সৎমা সুন্দরী ছিল, তাই বাবা মিউ মিউ করতো, তার মুখের উপর বলতো না কথা। তবে যখন আড়ালে সৎমায়ের ফোনে কথা বলা শুনেছিলাম, তখন খুব অবাক হয়েছিলাম। চেয়ারম্যান আমাকে 2 লাখ টাকায় কিনে নিয়েছে, আর বিয়েটা শুধু নামে মাত্র।
অহনা, তুমি অসুস্থ, বেশি কথা বলো না, চুপ থাকো প্লিজ। চুপ, তুই কোনো কথা বলবি না, কাপুরুষের বাচ্চা। শুধু শুনবি আমার কথা। রোজ রাতে সৎমার সাথে থাকতে হতো, বিছানায় নয় মেঝেতে। হাড় কাঁপানো শীতেও থাকতাম মেঝেতে। বাবা থাকতো সেচ মেশিনের ঘরে, পুকুর পাহারা দিতে চেয়ারম্যানের। রোজ রাতে দেখতাম সৎমা কারোর সাথে রসালো আলাপ করতো। ভেবেছিলাম বাবার সাথে হয়তো, তবে একদিন স্কুল থেকে ফেরার সময় দূর থেকে দেখেছিলাম চেয়ারম্যান আমাদের বাড়ি থেকে চোরের মতো বের হয়ে যাচ্ছে। আমিও বাসায় ঢুকে দেখি সৎমা গোসলে, বিছানা এলোমেলো। এসএসসি পরীক্ষার্থী ছিলাম, বুঝতাম তো একটু হলেও। সেদিন এটাও বুঝেছিলাম পরকীয়া করতো সৎমা চেয়ারম্যানের সাথে। আর পরকীয়া যাতে ভালো মতো করতে পারে তাই তো বাবাকে দুজনে বুদ্ধি করে রাতে পুকুর পাহারার কাজ দিয়েছিল। বাবাকে বলতে গিয়েও বলিনি, কি দরকার যদি পচা ভাত তরকারিও কপালে না জোটে। পরকীয়া প্রেমিকের সাথে তোমায় বিয়ে দিতে যাবে কেন অহনা? কেন আবার? ঋতুর বাসায় যেতাম, চেয়ারম্যান হয়তো আমার শরীরটাকে পছন্দ হয়েছিল, তাই সৎমাকে টাকার লোভ দিয়ে কিনে নিতে চেয়েছিল।